নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু এমন প্লেয়ারদের নিয়ে যাদের নিয়ে এখন অব্দি ক্ল্যারিটি আসছে না। যেমন মাতিসা পাথিরানা, হর্ষিত রানার রিপ্লেসমেন্ট নেওয়া হচ্ছে না কেন, জসপ্রীত বুমরাকে নিয়েও প্রশ্ন আছে, তাদের নিয়ে একটু আলোচনা করব। এবং তারই পাশাপাশি পাথিরানা ছাড়া বর্তমানে কি কলকাতার বোলিং অ্যাটাকটা চলে যেতে পারে সেই নিয়ে একটু কথা বলে নেব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। প্রথমে যদি আমরা কথা বলি জসপ্রীত বুমরাকে নিয়ে, তো মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যানেদের মধ্যে কিন্তু এবার একটু চিন্তা শুরু হয়ে গিয়েছে যে জসপ্রীত বুমরা এখনও কেন মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দেয়নি। দিন দুই তিনেক আগে একটা খবর বেরিয়ে আসে যে সেন্টার অফ এক্সেলেন্সিকে জসপ্রীত বুমরা যোগ দিয়েছে। সেখানে অনেকেই আশঙ্কা করতে শুরু করে তাহলে কি বুমরার কোনো ইঞ্জুরি হলো, তবে মনে হচ্ছিল যে কোনো একটা রুটিন চেক আপই হতে পারে। বাট এখনও অবধি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পে কিন্তু জসপ্রীত বুমরা আসেনি। এবার যদি আজ বা কালকের মধ্যে বুমরা না আসে, সেখানে প্রথম ম্যাচে কেকেআরের এগেনস্টে বুমরা খেলবে কিনা সেই নিয়ে একটা বড় প্রশ্ন তো থাকবেই। তো বুমরা কবে যোগ দেয় সেই দিকে কিন্তু অবশ্যই আমরা নজর রাখছি। তার পাশাপাশি উইল জ্যাক্স বা মিচেল স্যান্টনার্ডের মতো প্লেয়ারও কিন্তু এখন অবধি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পে যোগ দেয়নি। তো মুম্বাইকে নিয়েও কিছু চিন্তা কিন্তু আছে, সব টিমকে নিয়েই কিছু না কিছু চিন্তা আছে। আমরা কেকেআরকে নিয়ে বেশি চিন্তা করছি, বাট বাকি সব টিমেরই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বোলার বিশেষ করে তারা অনেকেই যোগ দেয়নি। বাকি তো বলতে গেলে কলকাতা নাইট রাইডার্সের কয়েকটা প্লেয়ারকে নিয়ে কনফিউশন, যার মধ্যে প্রথমত রবমান পাওয়েল আসেনি এখন, এবং পাওয়েল কেন আসেনি ভাই আমি সত্যি জানি না, কবে আসবে কেন আসেনি। চলে আসাতে উচিত ছিল সুনীল নারিন, আন্দ্রা রাসেলদের সাথেই। তো সেটা একটা বিষয়। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট কেন কেকেআর নেয়নি। আকাশদীপের রিপ্লেসমেন্ট নিয়ে নিলে এত তাড়াতাড়ি, তবে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট কিন্তু এখনও কেকেআর নেয়নি। দেখো, এটা নিয়ে আগেও কথা বলেছি যে একটাই কারণ হতে পারে যে কেকেআর হয়তো এক্সপেক্ট করছে যে শেষের 3-4টে ম্যাচের জন্য হর্ষিত অ্যাভেলেবেল হতে পারে। পুরো আইপিএল থেকে ছিটকে গিয়েছে, এটা এখনও এনসিএর তরফ থেকে বলা হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি হর্ষিত রানা তার ডেলি ক্রিয়াকলাপ শুরু করে দিয়েছে এবং সেখানে রেস্টুরেন্টে সে ফটো পোস্ট করছে। মানে সে আস্তে আস্তে নিজের ফিটনেসে পৌঁছচ্ছে। ম্যাচ ফিটনেসে আসতে সময় লাগবে, বাট একটা ব্যাপার এটাই যে হয়তো এখন অবধি কেকেআর এটাই আশা করছে যদি লাস্টের দিকে গিয়ে হর্ষিত রানা অ্যাভেলেবেল হয় আমরা তাকে খেলাতে পারবো। হর্ষিত রানার কোয়ালিটি তো এমনি পাওয়াটা অতটা ইজি হবে না। আর আরেকটা বিষয় তার সঙ্গে এটাও হয়তো কেকেআরের মাথায় থাকতে পারে যে আমরা আগে খেলা শুরু করি, আইপিএল শুরু হোক, দেন দেখি আমাদের কোন জায়গাতে প্লেয়ার বেশি দরকার। সে পরের দিকে হর্ষিত খেলতে না পারলে আমরা যেটা আমাদের রিকোয়ারমেন্ট, যেই জায়গাতে মনে হচ্ছে যে একটা প্লেয়ার হলে ভালো হতো, এই জায়গাটাতে আমরা স্ট্রাগল করছি, সেই অনুযায়ী দেখে সেই টাইপের একটা প্লেয়ার নিতে পারে। এটাও একটা ভাবনা চিন্তা হতে পারে। বাট আরএস আম্ব্রিস কিন্তু একটা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হয়ে যেতে পারে এবং কেকেআরের স্কোয়াডে কিন্তু অনেকটা ব্যালেন্স আনতে পারে। তো সেখানে দেখা যাক আরএস আম্ব্রিসকে কেকেআর নেয় কিনা। বাট ডেফিনেটলি এই সময় দাঁড়িয়ে হর্ষিতের একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট আরএস আম্ব্রিস লাগছে। তবে মাতিসা পাথিরানাকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে, দেখো পাথিরানাকে নিয়ে ইনিশিয়াল যে আপডেট ছিল, আজকে কলকাতা টিম রওনা দিচ্ছে মুম্বাইতে, এবং মুম্বাইতে কলকাতা টিমের সঙ্গে পাথিরানার যোগ দেওয়ার কথা ছিল। এবং মুম্বাই ম্যাচে তো খেলার কোনো চান্স ছিল না। হায়দ্রাবাদ ম্যাচের আগে আমরা ভাবছিলাম যে একটা খেলার চান্স তৈরি হতে পারে, তবে দেন টিমের সঙ্গে প্র্যাকটিস করতে হতো, ম্যাচ ফিটনেস কতটা আছে সেটা দেখতে হতো, তারপর সিদ্ধান্ত হয়তো নিতে পারতো। বাট ব্যাপারটা হচ্ছে যে এবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এনওসির জন্য সেখানে একটা তাকে ফিটনেস টেস্ট দিতে হতো। এবার সেই ফিটনেস টেস্টটা হবার কথা ছিল সোমবার দিন, বাট সেই ফিটনেস টেস্টটাই হয়নি। এবার সেটা মাতিসা পাথিরানা দিতে আসেনি না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড নেয়নি, সেটা নিয়ে আপডেট নেই। বাট সেই ফিটনেস টেস্টটা যখন হয়ই নে, যেটা রেজাল্টের ভিত্তিতে তার এনওসি পাবার কথা ছিল, সেই এনওসিটা এখনও আটকে আছে। এবার যতক্ষণ না পর্যন্ত সে ফিটনেস টেস্ট দিয়ে পাস করছে, ওখান থেকে এনওসি পাবে না। আর ওখান থেকে এনওসি না পেলে সে কেকেআর দলে যোগ দিতে পারবে না। তো সেই জায়গাতেই ব্যাপারটা আটকে আছে। এবং এখন তো মুম্বাইতে কেকেআর দলের সঙ্গে যোগ দেওয়ার চান্স জানে না কতটা আছে, হয়তো এবার সে কলকাতাতেই আসবে। তো অভিষেক নায়ার যেরকমটা বলছিল আমরা মিড এপ্রিল থেকে পাথিরানাকে পাবার আশা করছি, হয়তো সেটাই হতে চলেছে। হয়তো আরও কয়েকদিন পর সে আসবে এবং এলেই একদম ডাইরেক্ট খেলতে তো কেকেআর নামিয়ে দেবে না, টিমের সঙ্গে প্র্যাকটিস করাবে, ম্যাচ ফিটনেস কতটা আছে দেখবে। তো সেখানে মেবি প্রথম 3-4টে ম্যাচই হয়তো পাথিরানা মিস করতে চলেছে, সেটাই এবার এখন মনে হচ্ছে। তো মাতিসা পাথিরানার মেন ব্যাপারটা এটাই যে তাকে শ্রীলঙ্কাতে আর কি ফিটনেস টেস্ট দিয়ে এনওসিটা আগে নিতে হবে, তারপর সে জয়েন করতে পারবে। সেই ফিটনেস টেস্টটা এখনও সে দেয়নি। দেখা যাক সেটা কবে এবার কমপ্লিট হয়, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। দেখা যাক এবার। তবে কলকাতা নাইট রাইডার্স কি ম্যানেজ করে নিতে পারবে পাথিরানাকে ছাড়া? এবার সৌরভ দুবে বা কার্তিক ত্যাগী যদি ডেথে 2টো ওভার ঠিকঠাক দিতে পারে, এই দুজনের মধ্যে যে কোনো একজন, দুজনকেই ইমপ্রেসিভ লেগেছে। তো
তো সেখানে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স কিন্তু ব্লেজিং মুজারাবানিকে দিয়ে ম্যানেজ করে নিতে পারবে, কারণ ব্লেজিং মুজারাবানি এমন একটা বোলার যে নতুন বলে মিডল ওভার এবং ডেথে সব জায়গাতেই বল করতে পারে, বাট পার্টিকুলারলি তাকে আমরা ডেথ স্পেশালিস্ট বলতে পারি না। তবে সেখানেই যদি এইভাবে কেকেআর একটা ফাস্ট বোলিং ইউনিট নামায়, যেখানে ক্যামেরন গ্রিন ফোর্থ ফাস্ট বোলিং অপশান, তার সঙ্গে বৈভব আরোরা, ব্লেজিং মুজারাবানি এবং তার সঙ্গে সৌরভ দুবে অথবা কার্তিক ত্যাগী, সেখানে কলকাতার কাছে অপশান খুলে যাবে যে বৈভব আরোরা একদম নতুন বলে শুরু করবে, 1 নম্বর এবং 3 নম্বর ওভারটা নতুন বলে সে সুইং করিয়ে দেবে এবং সেখানে ব্লেজিং মুজারাবানি সেকেন্ড ওভারটা করতে পারবে এবং 4th, 5th, 6th ওভারের মধ্যে একটা ওভার ব্লেজিং মুজারাবানি করতে পারবে। বাকি দুটোর মধ্যে একটা নারাইন একটা বরুণকে দিয়ে পাওয়ার প্লেটা একদম সঠিকভাবেই কেকেআর ম্যানেজ করে নিতে পারবে, খুব একটা অসুবিধে সেখানে পাওয়ার প্লেতে হবে না। এবং দেন মিডল ওভার আর ডেথ ওভারের কথা বললে সেখানে বরুণ এবং নারাইনের 6টা ওভার আছে, অনুকূল থাকবে, সে 2 কি 3টে ওভার দিয়ে দিতে পারে, তো 8 ওভারের স্পিন তো ওখান দিয়ে বেরিয়েই যাবে। সাথে ব্লেজিং মুজারাবানির আরও 2টো ওভার আছে, 10টা ওভার, তার মানে ওখানে কেকেআর পেয়ে যাচ্ছে। আর বাকি তোমার 4টে ওভার থাকছে, যেই 4টে ওভার আই থিঙ্ক কেকেআরকে ম্যানেজ করে নিতে হবে। ক্যামেরন গ্রিনকে 1টা বা 2টো করতে হতে পারে, আর কার্তিক ত্যাগী বা সৌরভ দুবের মতো যে প্লেয়ার খেলবে তাকে 3টে করতে হতে পারে, বা দরকারে বৈভব আরোরাকে 1টা করতে হতে পারে। এইভাবে কেকেআর কিন্তু ম্যানেজ করতে পারে। মানে ফেস বাই ফেস যদি ডিভাইড করতে হয় সেখানে কেকেআরের কাছে অপশান থাকবে। কলকাতা যদি এই টাইপের লাইন আপের সঙ্গে যায়, যেটা হবার চান্স বেশি মনে হচ্ছে, সেখানে যেরকমটা বললাম যে নতুন বলে বা পাওয়ার প্লেতে বরুণ এবং নারায়ণের একটা, মুজারাবানির 2টো, তোমার আরোরার 2টো, আর লাস্টের দিকে 4 ওভারের মধ্যে একটা নারায়ণ অথবা বরুণের ওভার রাখতে পারে, 2টো কার্তিক ত্যাগী অথবা সৌরভ দুবের মধ্যে যে খেলবে তার ওভার রাখতে পারে, একটা মুজারাবানির ওভার রাখতে পারে। এই 10টা ওভার গুরুত্বপূর্ণ, 4টে ডেথের 6টা পাওয়ার প্লের, সেই 10টা ওভার কিন্তু কেকেআর এইভাবে ম্যানেজ করে নিতে পারবে। এবং বাকি যে মিডিলের ওভারগুলো থাকবে সেই ফেজটাই কিন্তু মেনলি নারায়ণ এবং বরুণের ওভারগুলো থাকছে, যেখানে আমরা পেয়ে যাচ্ছি 5টা নারায়ণ এবং বরুণের ওভার, আর বাকি 5টা ওভার ফাস্ট বোলিং দিয়ে কমপ্লিট করতে পারে, বা অনুকূলেরও 1-2টো ওভার ইউজ করতে পারে। মুজারাবানির 1টা ওভার থাকবে, যেখানে মিডিলে মুজারাবানিও এফেক্টিভ হতে পারে, কার্তিক ত্যাগীও মিডিলে 1টা ওভার ভালো করেই দিতে পারে, ক্যামেরন গ্রিন আছে, বৈভব আরোরা আছে। অপশান কলকাতার কাছে কিন্তু অনেকগুলো খুলে যাবে কলকাতা নাইট রাইডার্স যদি এইভাবে যায়। এবং সেখানে ডেথে যদি 2টো ওভার আমার মনে হয় কার্তিক ত্যাগী বা সৌরভ দুবে, যারা এখনও অবধি তো আমাদের ইমপ্রেস করেছে, ওয়াইড ইয়র্কার করার চেষ্টা করছে, ইয়র্কারগুলো নেল করছে, তারা দিয়ে দেয়, সেখানে আমার মনে হয় কেকেআরের খুব একটা অসুবিধা হবে না। এবং কলকাতা নাইট রাইডার্স দল এবারে একটু ডিফারেন্ট একটা অপশানের দিকে গিয়েছে, সেটা হচ্ছে এমন এমন বোলার নিয়েছে যাদের হাইটটা বেশি, এক্সট্রা বাউন্স, সেইটা কিন্তু কলকাতার কাজে আসতে পারে এইবারে। এক্সট্রা বাউন্স কিন্তু ব্যাটসম্যানকে অনেক সময় সমস্যায় ফেলে, বিশেষ করে ভারতীয় ব্যাটসম্যানদের ক্ষেত্রে। তো মিডিল ওভারে এক্সট্রা বাউন্সটা কিন্তু কলকাতার একটা শক্তি হতে পারে। নারায়ণ, বরুণ, অনুকূলের স্পিন ওভারের পাশাপাশি ব্লেজিং মুজারাবানি বা কার্তিক ত্যাগী অথবা সৌরভ দুবের হাইটটা বেশি, ফলে সে একটা ভালো লেন্থ থেকেও তোমার ভালো বাউন্স পায়, আর কার্তিক থেকে এমনিতেই একটু স্কিডি। তো সেখানে আমার মনে হয় কলকাতার জন্য মিডিল ওভারের ফেসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কলকাতা ওই জায়গাতে বোলিংয়ে ডমিনেট করতে পারে। ডেথে 2টো ওভার যদি কোনো একটা ভারতীয় বোলার ম্যানেজ করে দিতে পারে, সেক্ষেত্রে কেকেআরের বোলিং নিয়ে যতটা টেনশন মানুষ করছে যে একদমই খারাপ বোলিং, আমার মনে হয় না অতটা খারাপ হবে। ডেথের 2টো ওভার যদি সৌরভ দুবে অথবা কার্তিক থেকে কেউ একটা ঠিকঠাক দিতে পারে, আমার মনে হয় সেখানে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কিন্তু ক্লিক করে যাবে। আর ব্যাপারটা হচ্ছে যে এখন 200 স্কোরটা নর্মাল হয়ে গিয়েছে, 200 রানটা কোনো হাই স্কোরিং নয়। সেখানে 200 করলে কেকেআরের ব্যাটিং যা আছে আমরা এক্সপেক্ট করবো কেকেআর সেটাকে চেস করার জন্য দেখবে। বাকি তোমরা জানিও কলকাতার বোলিং নিয়ে তোমাদের কি মতামত, কেমন লাগছে কলকাতার বোলিং। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।